শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ইহিতা রহমান সানজিদা। পর্ব ১৭। মায়ের ভালোবাসা কপালে লেখা নেই শায়েরের, তাই তো অকালে মাকে হারাতে হয়েছে। মাকে কখনো বলতে পারেনি যে, মা, আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমাকে গল্প বলবে। সেই গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। এটা ওটা বায়না করা হয়নি মায়ের কাছে। আঁচলে মুখ মোছা হয়নি, একটুখানি মাতৃত্বের গন্ধও নাকে ঢেউ খেলেনি, কারণ তাকে জন্ম দিয়ে সে পরলোক গমন করেছেন। তাই তো শায়েরের জীবনটা অতি বিষাদময় কেটেছে। শৈশব কেটেছে আরও অবহেলায়। এতগুলো বছর পর কেউ তাকে খাইয়ে দিচ্ছে, ভাবতেই ভালো লাগছে ওর। মালা পরম যত্নে খাবার তুলে দিচ্ছেন শায়েরের মুখে, আর শায়ের বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়া শেষ করে বাইরে এসে চোখের কোণে জমে থাকা জলটুকু সযত্নে মুছে নিল সে। মালা যে শায়েরকে খাইয়ে দিয়েছে তা পরীর কানে যেতে সময় লাগলো না। পরীর চামচা কুসুম গিয়ে বলে, জানেন পুরি আপা, বড় মায় শায়ের ভাইরে খাওয়াই দিছে আইজ। ভাইয়ের হাত নাকি পুইরা গেছে, আমি নিজ চোখে দেখা এলাম। কি বলিস? আচ্ছা, আম্মাকে কিছু বলছে সে? কি কইব, হাত পুড়ছে কিভাবে? কইল যে হারিকেনে পুড়ছে। পরি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয় পেয়ে গিয়েছে সে। যদি শায়ের ওর নাম বলতো তাহলে মালা ওর হাতটাও পুড়িয়ে দিত। কিন্তু মালা শায়েরকে খাইয়ে দিয়েছে শুনে মুখ বাঁকিয়ে সে বলে, সামান্য একটা কাজের ছেলেকে আম্মা খাইয়ে দিল? কি করবে কন আপা, একে তো হাত পুড়ে গেছে, তার উপর জ্বর উঠছে, নিজের বাড়িও যাইতে পারবো না, মা নাই তো, কে সেবা করব? ভাইটা অনেক ভালা আপা। মনক্ষুণ্ণ হলো পরীর কথাটা শুনে, তবে অতটা খারাপ লাগলো না, কারণ মাহারা শায়ের কষ্টটা সে পুরোপুরি উপলব্ধি করতে পারল না। মাহারা সন্তানের কষ্ট সেই বোঝে যে মা হারিয়েছে। মায়ের আঁচলের নিচে থেকে অতি আদরে বড় হয়েছে পরী, তাই সে শায়েরের কষ্ট বুঝবে কি। কবি নওশাদকে নিয়ে বাড়ি চলে গেছে, কেননা নওশাদের পা কেবল মচকায়নি, বাজেভাবে ভেঙে গেছে। তাই কবি নুরনগরে না এসে নওশাদের বাড়ি চলে গেছে। ডাক্তার পায়ে ব্যান্ডেজ দিয়ে ওষুধও দিয়েছে, একজনকে দিয়ে আফতাবকে খবর পাঠিয়েছে কবির। খবরটা জানার পর সব থেকে বেশি খুশি হলো পরী। যাক, আপদ বিদায় হয়েছে। এখন সে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। মোনাজাতে পরী আল্লাহকে বলেছিল, আল্লাহ, ওই নওশাদকে তুমি আমার কপাল থেকে উঠাইয়া নাও, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ পরীর দোয়া কবুল করেছে, তাই পরীও নফল নামাজ পড়বে। খুশি মনে পরী নিজের ঘরে চলে গেল। অক্টোবর মাস। বন্যার সমাপ্তি ঘটেছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। পুরো ৩৩ দিন প্রলয়কারী বন্যা ছিল। বাংলাদেশের 68% ডুবে গিয়েছিল এই বন্যায়। সেই দুর্ভিক্ষ এখনও নুরনগরের বাসিন্দারা কাটিয়ে উঠতে পারেনি। পুনরায় নিজেদের ঘরবাড়ি ঠিক করে কোনো মতো জীবনযাপন করছে, তবে অভাব তাদের ফুরাচ্ছে না। তাই গ্রামের অধিকাংশ পুরুষই শহরে পাড়ি দিয়েছে। সম্পান মাঝিও শহরে গেছে। পদ্মা তো তার সব জল নিয়ে গেছে। এখন আর মাঝিগিরি করলে তার পোষাবে না। বিন্দুকে নিজের ঘরণী করতে হবে তো। কাজ না করলে মহেশ কি তার হাতে বিন্দুকে তুলে দেবে? সম্পান ভেবেছে ফেরার সময় বিন্দুর জন্য লাল রঙের শাড়ি কিনে আনবে। এর আগে আনতে চেয়েছিল, কিন্তু আচমকা পালকের মৃত্যু, তা আর হয়ে ওঠেনি। কিন্তু এখন সে বিন্দুর জন্য নিজে পছন্দ করে শাড়ি নিয়ে যাবে। সম্পানের ভাগ্য ভালো বলা বাহুল্য। গ্রামে আসতের পথেই বিন্দুর দেখা। সম্পান খুশি হয়ে বিন্দুর কাছে এগিয়ে গেল। শাড়ির ব্যাগটা বিন্দুর হাতে দিয়ে শুধালো, দেখ বিন্দু, তোর লাইগা শাড়ি আনছি। শাড়িটা বের করে খুশিতে বিন্দুর চোখজোড়া চকচক করে উঠল। চোখে খুশির ঝিলিক দেখে সম্পানও খুশি হলো। শাড়ি থেকে চোখ সরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বিন্দু বলল, শাড়িটা খুব সুন্দর হয়েছে গো, ব্যাগের মধ্যে আরও একখান জিনিস আছে। বিন্দু ব্যাগ হাতে বড় একটা সিঁদুর কৌটা বের করলো। বিস্মিত চোখে তাকালো সম্পানের দিকে। শ্যামাকন্যা বিন্দুর মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এই পুরুষকে পাওয়ার ভাগ্যের ব্যাপার। এত নিখুঁতভাবে একমাত্র সম্পানই পারে ভালোবাসতে। আমি অপেক্ষা করতেছি তোর এই সিঁদুর পরানের। খুব তাড়াতাড়ি সেই দিন আইব। হরে বিন্দু, আমি আর বেশি দেরি করুম না। এবার শহরে গেলে বিয়ার সব কিছু কিনে আনমু। একটু লজ্জা পেল বিন্দু। নিজের বিয়ের কথা শুনলে সব মেয়েরই লজ্জা পায়।
তেমনি বিন্দুও পেল। মনের ভেতরে লুকিয়ে রাখা ভালোবাসা সবটুকু সে সম্পানকে দিতে চায়। আঁকতে চায় ছোট একটা সুখী পরিবারের ছবি। সেখানে একটি ছোট্ট গ্রাম আর একটি ছোট্ট পরিবার থাকবে। মনে মনে নিজের ইচ্ছেগুলো পোষণ করে সম্পানের পিছু পিছু হাঁটা ধরে বিন্দু। কাঁচা রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর দুজন আলাদা পথ ধরে। রাস্তার পাশের ধান ক্ষেতের আইল বরাবর বিন্দু নেমে পড়ল, আর সম্পান রাস্তার পথ ধরল। দু কদম এগিয়ে থেমে গেল বিন্দু। পেছনে ফিরে গলা ছেড়ে ডাকলো সম্পানকে। বিন্দুর মাঝে কি এমন দেখলা, তোমার বিন্দুরেই লাগবো? সম্পান হেসে বলল, বিন্দুর দেখার পর তো আর কাউরে দেখিই নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর মাইয়ারা যদি আমার সামনে আসে, তাগো মাঝে আমি ওই বিন্দুরেই খুঁজমু। আমার খালি বিন্দু হইলেই চলবো। বিন্দু এ লজ্জা কোথায় লুকাবে? লাল শাড়িটা দিয়ে মুখ ঢেকে সামনের দিকে দৌড় দিল। তবে লজ্জাবতীর লজ্জা লুকাতে পারল কই? ধান ক্ষেতের প্রতিটা শীষ দেখে নিল। সাক্ষী হইল আকাশ, হাওয়া আর গগনে উড়ে চলা এক ঝাঁক পাখি। বিন্দু শ্যামকমলতা। বিন্দু ভাবল তার লজ্জা সে আড়াল করে ফেলেছে। সম্পান দূর থেকেই বিন্দুর দৌড়ানো দেখছে। কিছু দূর এগিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিন্দু। উঠে আবার দৌড় লাগালো। সেই দৌড়ে গিয়ে থামল জমিদার বাড়ির প্রাঙ্গণে। বন্যা শেষে জমিদার বাড়ির চেহারাটা পাল্টে গেছে। আগের মতো নেই। দরজার বাইরে কড়া পাহারা। 6 জন মিলে বাহিরে পাহারা দিচ্ছে। বৈঠকও 2 জন আছে। আগের কঠোর রূপ ধারণ করেছে জমিদার বাড়ি, যেখানে প্রবেশ করতে হলে আফতাবের অনুমতি প্রয়োজন। জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণে গাড়ি ভিড়েছে 4খানা। 3খানা ভ্যান গাড়ি হলো 1খানা গরুর গাড়ি। গাড়ির মালপত্র ওঠাচ্ছে 2 জন। কেমন একটা সাতশোষ রব। অবাক নয়নে সব দেখতে দেখতে বিন্দু পা বাড়ায় বৈঠকে ঢোকায়। বিশাল দরজায়। লতিফের অনুমতি পেয়ে বৈঠক পেরিয়ে অন্দরে পা রাখল বিন্দু। কুসুম ব্যতীত আরও 3 জন কাজের মেয়ে রাখা হয়েছে। তারা এই গ্রামেরই মেয়ে। চিনতে খুব একটা অসুবিধা হলো না বিন্দুর। তবে তাদের সাথে কথা না বলে বিন্দু গেল তার প্রিয় সখীর কাছে। পরীকে আজ নতুন নতুন লাগছে। নতুন পোশাকে তৈরি করছে নিজেকে পরী। দেখে মনে হচ্ছে কোথাও যাবে সে। বিন্দু ঘরে ঢুকেই বলল, পরী কই যাবি? জেরি তোরে যাইতে দিব? ঘাড় ঘুরাইয়া পরী পানখোলা হাসি হাসে। দৌড়ে এসে জড়িয়ে ধরে বিন্দুকে। পরী ছাড় আমারে, আমার কাপড় নোংরা, তোর কাপড় নষ্ট হইবে তো। পরী বিন্দুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোকে না বলেছি এসব কথা না বলতে? শরীরে ময়লা তো কি হয়েছে, তোর মনটা তো পরিষ্কার। না, তুই কোথাও যাবি তাই কইলাম। তা যাবি কই? রূপা আবার শ্বশুরবাড়ি। আবার ননদের বিয়া, আমাদের যেতে বলছে, তাই যাচ্ছি। জেরি তোরে নিব? না নিয়ে যাবে কই? আবার শ্বশুর যেভাবে বলে গেছে, না নিয়ে গিয়ে উপায় নেই। তাই আমিও যাচ্ছি। ওহ পরী, তোর কাছে একখানা জিনিস রাখতে দিমু, রাখবি? কথা শেষ করেই সিঁদুর কোটাটা বাড়িয়ে দিল পরীর দিকে। বিন্দুর হাতে থাকা লাল শাড়ির দিকে এতক্ষণ চোখ পড়ল পরীর। সুন্দর শাড়িতে হাত বুলিয়ে বলে, কি দিল এই শাড়ি? বিন্দু সম্পানের দেওয়া শাড়ি এর সিঁদুর কৌটের কথা খুলে বলল। পরী সযত্নে সিঁদুর কৌটাটা আলমারিতে তুলে রাখে। বেশি সময় নেই তার, তাই সখীকে বিদায় দিল। কালো বোরখাটা গায়ে জড়িয়ে নিকাব বেঁধে নিল। তারপর নিচতলায় গেল। মালা, জেসমিন, জুম্মান সবাই তৈরি। আবেরজান যেতে পারবে না, তার সে ক্ষমতা নেই। 2 জন কাজের মেয়েকে রেখে গেল আবেরজানের কাছে। কুসুম আর নতুন কাজের মেয়ে শেফালিকে সাথে নিল। গরুর গাড়ি আনা হয়েছে পরীর জন্য। কেননা গরুর গাড়ি চড়তে পরী খুব পছন্দ করে, তাই তো এ ব্যবস্থা করা হয়েছে। মালা, জেসমিন উঠে এক গাড়িতে, আফতাব আর আখির অন্য গাড়িতে, শায়ের সহ আরও 2 জন উঠেছে অপর গাড়িতে। গরুর গাড়িতে পরীর সাথে জুম্মান, কুসুম আর শেফালি। পরীকে দেখে রাখার জন্যই ওদের সাথে নিয়েছে মালা। কাঁচা মাটির রাস্তায় হেলে দুলে চলছে গরুর গাড়ি। পরীর ভীষণ ভালো লাগছে। মাটির গন্ধ আসছে নাকে। সাথে গ্রামের দৃশ্য। নেকাবের নিচে হাস্যোজ্জ্বল চোখে সব দেখছে পরী। হঠাৎই রাস্তার পাশে নাম না জানা বেগুনি রঙের ফুলে চোখ আটকে গেল পরীর। ফুলের প্রতিটা নারীর টান অনবদ্য। পরী ফুল ছোঁয়ার লোভে গাড়ি থামিয়ে কুসুমকে পাঠালো ফুল ছিঁড়ে আনতে। গাড়ি থেকে নেমে কুসুম ছুটল সেদিকে, কিন্তু ফুলে হাত দিতেই ঘটল অঘটন। পাশে কদম গাছের নিচে বসে থাকা সুখান পাগলাকে সে খেয়াল করেনি। কুসুম ফুল হাত দেওয়ার আগেই সুখান পাগলা তার হাত টেনে ধরে, চেঁচিয়ে বলে, তুই আমার রানীর ফুল ছিঁড়বি? ওই সেমরি, তোর চুল আমি সব ছিঁড়া ফেলামু। ভয়ে কলিজা শুকিয়ে গেছে কুসুমের।
পরীর আদেশে সে ভুলেই গিয়েছে যে এখানে সুখান থাকে। সুখান চুল টেনে ধরে কুসুমের। কুসুম এক চিৎকার দিল, পরী আপা আমারে বাঁচান। চমকে গাড়ির ভেতর থেকে উঁকি মারে পরী। শেফালি জুম্মান ততক্ষণে নেমে পড়েছে, কিন্তু সুখানকে দেখে ওরা আগানোর সাহস পেল না। কুসুম চিৎকার করে বলছে, আমি তোর রানীর ফুল ছিঁড়মু না, ছাড় আমারে। তোরে ছাড়লে তুই আবার ফুল ছিঁড়বি। আল্লাহ গো আমারে রক্ষা করো, তাইলে আমি পাগলারে ভিক্ষা দিমু। লাঠি হাতে গাড়ি চালক এগিয়ে গিয়ে কুসুমকে ছাড়িয়ে আনলো। কাঁদতে কাঁদতে কুসুম গাড়িতে উঠলেই পরী বলল, আমি বুঝিনি কুসুম যে ওখানে পাগলাটা থাকে, তাহলে আমি তোকে যেতে বলতাম না। কুসুম রাগ করে হাঁটুতে মুখ গেজে বসে রইল। একে তো ভয় পেয়েছে, তার উপর চুলের ব্যথা, সেজন্য কাঁপছে কুসুম। পরীর মন খারাপ হলো তা দেখে। জুম্মান প্রশ্ন করে বসে, আপা রানী কেডা? ওই পাগলটা রানী কইল কারে? জবাবটা পরী দিতে পারল না, সে জানে না। তবে শেফালি বলল, সুখান পাগলার বউ রানী। আগেও ভালাই আসিল, কিন্তু বউ মরার পর পাগলা হইয়া গেছে। গ্রামের সবাই এইয়াই কয়। পরী অবাক হয়ে বলে, ভালোবাসা মানুষকে পাগল করে দেয়? যে সত্যি ভালোবাসে সে তো পাগল হইবই। পরী আর কথা বলল না। সারা রাস্তা সুখানের কথা চিন্তা করতে করতে গেল। পরীদের আগেই বাকিরা পৌঁছে গেছে রূপালের শ্বশুরবাড়ি। পরীরা পৌঁছাতেই কয়েকজন মেয়ে এসে ওদের বাড়ির ভেতরে নিয়ে গেল। আশেপাশে না দেখে মাথা নিচু করে পরী চলে গেল। কিছুক্ষণ পর জুম্মান এসে খবর দিল, এখানে নওশাদও এসেছে। সে লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করছে, তার পা এখনো ঠিক হয়নি। পরী ভাবল, তাহলে কি নওশাদের সাথে পরীর বিয়েটা ভাঙতে চলেছে? 2 বিঘা জমির উপর কবিরদের বাড়িটি। 4খানা বড় বড় টিনের ঘর। 4 ভাই 4 ঘরে থাকেন। রান্নাঘর, গোসলখানা সব আলাদা। পুরো বাড়ির চারপাশে টিনের বেড়া দেওয়া, যাতে বাইরের পুরুষ ভেতরে আসতে না পারে। আম আর কাঁঠাল গাছে ভরা বাড়িতে। 2-একটা অন্য গাছও আছে। বাড়ির পেছনে শান বাঁধানো বড় একটা পুকুর আছে, সেখানে মাছ চাষ করা হয়। মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার হয় কবিরের। তাছাড়া পরীদের বাড়িতেও মাছ পাঠানো হয়, ফলমূল তো পাঠাই। এছাড়াও কবিসহ বাকি 3 ভাইয়েরও বেশ কয়েক বিঘা জমি আছে। বাড়িটা দেখলে যে কেউ এই বাড়িতে নিজের মেয়ে দিতে চাইবে। স্বনামধন্য পরিবারের মেয়েদেরই ঘরে তুলেছে রূপালীর শ্বশুর। রূপালী এ বাড়ির সেজ বউ। রূপালীর বিয়ের 6 মাস পর ওর দেবরের বিয়ে হয়। তবে 3 যা মিলে হিংসা করে রূপালীকে, কেননা তারা রূপালীর মতো অত সুন্দর নয়। অতিরিক্ত সাজগোজ করেও রূপালীর মতো সুন্দর তারা হতে পারে না। অথচ খুব সাদামাটা ভাবেই রূপালীকে যেন রাজকন্যার থেকে কম লাগে না। সব সময় রূপালীর রূপে ঈর্ষান্বিত হন তারা। রূপালী সব বুঝেও না বোঝার ভান করে থাকে, কারণ ওদের সাথে কথা বলে সময় নষ্ট করা কোনো মানে হয় না। কিন্তু আজ তারা 3 জনই ছুটে এসেছে পরীকে দেখতে, কারণ এতদিন ধরে তারা শুধু পরীর সুনামই শুনেছে, কিন্তু চোখের দেখা দেখেনি। রূপালীর বিয়ের পর এই প্রথম পরী এই বাড়িতে পা রাখল। তাই ওনারা 3 জনই ছুটে এলো পরীকে দেখতে। পরী সবেমাত্র পালঙ্কের উপর বসেছে, নেকাব এখনো খোলেনি, তার মধ্যেই এরা এসে হাজির। এসে রূপালীর বড় যা কাকলি বলে উঠল, দেখি দেখি রূপার বোন কেমন দেখতে। মালা জেসমিন জলচৌকি পেতে বসে আছে পরীর কাছে। কুসুম গোমরা মুখে জেসমিন আর মালাকে বাতাস করছে। শেফালি পরীকে বাতাস করছে। কাকুলির কথা শুনে সবাই চমকে তাকালো। ততক্ষণে রূপালীও চলে এসেছে। পরীর ভাবান্তর না দেখে কাকুলি আবার বলল, কই নেকাব সরাও দেখি, তোমার চাঁদ বদনখানি দেখি। বলে খিলখিল করে হেসে উঠল 3 জন। পরী রূপালীকে জিজ্ঞেস করে, আপা এখানে কোনো পুরুষ আসবে না তো? রূপালীকে উত্তর দিতে না দিয়ে ওর মেজো পাখি বলল, কেন গো, পুরুষ দেখলে তোমার রূপ কমে যাবে নাকি? হাসির ছলে অপমান করছে পরীকে। তা পরী ঠিকই ধরতে পারল। নেকাব খুলে আলতো হেসে বলল, যেখানে এক নারী অন্য নারীর সৌন্দর্য দেখে হিংসা করে, সেখানে পুরুষদের বিশ্বাস করি কিভাবে? আপনাদের বর যদি আমাকে দেখে পাগল হয়ে যায়, তখন তো আমাকেই দোষ দিবেন। তাই আগে থেকেই সাবধান হচ্ছি। আমার আবার কারো ঘর ভাঙার ইচ্ছে নেই। হাসির ছলে পরীও উল্টা জবাব দিল। রূপালী মুখ টিপে হেসে ওদের কাণ্ড দেখে। 3 যা পরীর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সত্যি অনেক সুন্দর পরী, রূপালীর চেয়েও বেশি সুন্দর। কাজল বর্ণ আঁখি যুগল, যখন পলক ফেলে তখন কি সুন্দরই না লাগে। বদনে ছড়িয়ে আছে একরাশ মায়া। আল্লাহ যেন নিজ হাতে ওকে বানিয়েছে।
তবে পরীর বলা তিক্ত কথাগুলো ওনাদের পছন্দ হয়নি, তাই সবার কাছে কুশলাদি করে চলে গেলেন। বোরখা খুলে মাথায় কাপড় জড়ালো পরী। একে একে মহিলারা এসে পরীকে দেখে যাচ্ছেন আর ওর প্রশংসা করে যাচ্ছে। নূরনগর থেকে যেন এক টুকরো নূর এসেছে। পরীর বিরক্ত লাগছে এসব, মনে হচ্ছে আজ যেন ওর নিজেরই বিয়ে। মালা আছে বলে পরী চুপ করে আছে, না হলে দু কথা শুনিয়ে বিদায় করে দিত। মেজাজ গরম হচ্ছে পরীর, শেফালির হাত পাখার বাতাসও ঠান্ডা হচ্ছে না পরীর মাথা। রূপালীর যারা যে একটু কটু কথা বলে তা জানে পরী। শ্বশুরবাড়ি নিয়ে অনেক গল্প করেছে রূপালী ওর কাছে, সেখান থেকেই ওর বাড়ির প্রত্যেকের স্বভাব সম্পর্কে সে অবগত। 7 মাসের পেটটা নিয়ে পরীর পাশে বসে আছে, মা আর পরীর সাথে টুকটাক কথা বলছে আর পরী চুপ করে শুনছে। বিয়ে খেতে এসে পরীর বিয়ের কথা তুলে বসে নওশাদের বাবা শামসুদ্দিন মাতুব্বর। তিনি চান তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে, কিন্তু এখানে আফতাব বেঁকে বসেন। তিনি খবর পেয়েছেন নওশাদের পা নাকি কখনোই ঠিক হবে না, হাঁটতে পারবে কিন্তু লাঠির সাহায্য নিয়ে। তাই তিনি পরীর সাথে নওশাদের বিয়ে দেবেন না। এ কথা শুনে শামসুদ্দিন বলে, আপনারা কিন্তু কথা দিয়েছেন জমিদার সাহেব, কথার খেলাপ কইরেন না। আমি কথা দিইনি, কথা দিয়েছে আমার ছোট ভাই, আর আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দেব তা আমিই বুঝবো। আপনার ছেলে এখন অচল হয়ে গেছে, আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা তার নেই। তাছাড়া আপনার ছেলে আমার মেয়েকে সুখী রাখতে পারবে না। আমার ছেলের এই অবস্থার জন্য তো আপনারাই দায়ী, আপনাদের বাড়িতে গিয়েই তো পা ভাঙলো। আমরা তো কেউ আমরা কেউ তো আপনার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি, আপনার ছেলে নিজেকে সামলাতে পারেনি। তবুও সমস্যা নেই, আপনার ছেলে সমস্ত ভরণ পোষণ এবং চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। তবুও আমার মেয়ে আমি বিয়ে দিব না। আপনি কি টাকার গরম দেখাচ্ছেন জমিদার মশাই? আমার কি টাকা পয়সার অভাব নাকি? আপনার মেয়ের মতো অনেক মেয়ের ভরণ পোষণের ক্ষমতা আমার আছে। আমাকে টাকার গরম দেখাবেন না, তাহলে ভালো হবে না। তা কি করবেন আপনি? পাল্টা জবাব দিল শামসুদ্দিন। দু এক কথায় কথা কাটাকাটি শুরু হয়ে গেল। লোকজন জড়ো হয়ে গেল, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। লোক জানাজানি বেশি হওয়ার আগে শায়ের আফতাবকে সরিয়ে নিল, আলাদা ঘরে টেনে নিয়ে বলল, এখন মাথা গরম করবেন না। নওশাদের বাবা কিন্তু ভালো লোক নয়, তিনিও প্রভাবশালীদের একজন। প্রতিশোধ নিতে সে পাগল হয়ে যাবে, আর এই গ্রামের কেউ কিন্তু আপনাকে জমিদার মানবে না। তাই একটু শান্ত হন, হিতে বিপরীত হতে পারে। আফতাব একটু শান্ত হলো, ভাবতে লাগলো, সত্যি তো, এখন যদি তার কোনো ক্ষতি করতে চায় শামসুদ্দিন, তখন কিভাবে নিজেকে রক্ষা করবেন তিনি? এখানে কেউ তো তার হয়ে লড়াই করতে আসবে না। কবিরও তো কিছু করতে পারবে না, কারণ দুপক্ষই ওর আত্মীয়। কার হয়ে সাফাই গাইবে সে? কবিরের উপর সে ভরসা করতে পারছে না। তাছাড়া ওরা যদি রূপালীর কোনো ক্ষতি করে দেয়। আখির চলে এসেছে সব শুনে। আফতাবকে উদ্দেশ্য করে আখির বলল, ভাই ঝামেলা বাড়বে অনেক, আমি বলি কি বিয়েটা দিয়ে দেন। আমার মেয়েকে আমার ইচ্ছাতে বিয়ে দেব, তোর কিছু বলতে হবে না, তোর জন্যই তো সব হয়েছে। আগ বাড়িয়ে কথা দিলি কেন তুই? আখির চুপ করে গেল। আফতাবের মাথা এখনো গরম আছে, কুটুম বাড়িতে এসে যা করেছে এতে লোকজন কথা বলা শুরু করে দিয়েছে। তাছাড়া এখানে আর বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। খাওয়া শেষ হতেই আফতাব, জেসমিন ও মালাকে গরুর গাড়ি ভাড়া করে দিল শায়ের, সাথে 2 জন দেহরক্ষী। আর পরী, জুম্মান, শেফালি, কুসুম গেল ওদের গাড়িতে। তবে এবার শায়েরও ওদের সাথে গেল, কারণ যদি ওদের ক্ষতি করতে আসে তখন কি হবে। তাই গাড়ি চালকের পাশে গিয়ে বসে সে। শায়ের ঠিকই সন্দেহ করেছিল। গ্রামের শেষ মাথায় আসতেই 7-8 জন লোকেদের লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তারা ওদের পথ আগলে দাঁড়িয়েছে। গাড়ি থামতেই ওদের একজন পেছনে এসে বলল, সবাই বের হও, কথা না শুনলে টেনে নামাবো। সবাই নেমে পড়ল। পরিয়ার শায়ের বাদে সবাই ভয়ে কাঁপছে। কুসুমের তো বেহাল অবস্থা। আসার পথে এক দেওরানি খেয়েছে, এখন যাওয়ার পথে আরেক দেওরানি। শেফালি জুম্মানকে চাপড়ে ধরে আছে, ভয়ে ওরাও সিটিয়ে গেছে। শায়ের ভেবেছিল ওরা হয়তো আফতাবের গাড়ি আটকাবে, তাই আগেই ওদের পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওদের গাড়ি আটকানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একজন লোক বলে উঠল, জমিদার কন্যা পরীকে আমাদের সাথে যেতে হবে, আর বাকিদের সবাই চলে যাও। পরী শান্ত গলায় জিজ্ঞেস করে, কারণটা কি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই। আমি আপনাকে জিজ্ঞেস করিনি। অতঃপর পরী শায়েরের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কি হয়েছে?
এরা নওশাদের বাবার লোক, মনে হয় আপনাকে নিয়ে নওশাদের সাথে বিয়ে দেবে এরা। বিয়ে করতে চাইলে যেতে পারেন। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার বোঝার বয়স হয়নি। বেশি কথা বলেন কেন? আমি যথেষ্ট বড়, সব বুঝতে পারি। তাহলে আমার কথা বুঝলেন না কেন? কুসুম, শেফালি, জুম্মান ওদের ঝগড়া দেখছে। বিপদের মুখে পড়েও যে কেউ ঝগড়া করতে পারে তাই এই প্রথম দেখলো ওরা। পরীর পাল্টা জবাব দেওয়ার আগে জুম্মান বলল, আপা আমার ডর করতেছে, আর তুমি ঝগড়া করতেছো, এখন কি হইব? পরীর হুঁশ ফিরল, সত্যি তো, ওদের এখন বিপদ, আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর না হয় ঝগড়া করা যাবে। এর মধ্যে একজন বলল, না যেতে চাইলে জোর করে নিয়ে যাব, তাই বলছি ভালোই ভালোই চলুন। স্যার শান্ত থেকেই বলল, আচ্ছা নিয়ে যান আপনারা। পরী নেকাবের আড়ালে ঢাকা চোখ দুটো বড় বড় করে তাকালো সায়েরের দিকে। বলল, কি বলছেন আপনি এসব? সায়ের গরুর গাড়ি থেকে দুটো শক্ত লাঠি বের করলো, একটা পরীর হাতে দিয়ে বলল, আপনি তো একদিন নিজেকে আমার কাছে প্রমাণ করতে চেয়েছিলেন, তো আজকে করুন, দেখি জমিদার কন্যা কেমন লাঠিয়াল। হাসল পরী, তবে সে হাসির মাধুর্য কালো নেকাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে রইল। পরী দুপা এগিয়ে যেতেই জুম্মান চিৎকার করে বলে, আপা যাইও না। তুই চুপ থাক জুম্মান, আমাকে দেখতে দে। পরী এগিয়ে যেতেই একজন দ্রুত সামনে এসে বলে, আপনার গায়ে হাত ওঠানোর হুকুম আমাদের কাছে নেই, আর আপনি পারবেন না আমাদের সাথে, তাড়াতাড়ি চলুন। কথা না শুনে পরী তাকে আক্রমণ করে বসে, লাঠি দিয়ে আঘাত করে লোকটার মাথায়। ওরা কেউ আশা করেনি পরী এমনটা করে বসবে। মাথায় হাত দিয়ে লোকটা মাটিতে পড়ে যেতেই তিনজন লাঠি নিয়ে দৌড়ে এলো। পরী ওদের উপর আক্রমণ করে, উপায়ন্তর না দেখে তারাও লাঠি চালালো পরীর উপর। দক্ষ পরী প্রতিহত করতে লাগলো শত্রুর আক্রমণ, লাঠি ঘুরিয়ে নাস্তানাবুদ করতে লাগলো সবাইকে। কিন্তু এতজনের সাথে লড়াই করা একটা মেয়ের পক্ষে অসম্ভব, তাই একটা লাঠির আঘাত এসে পড়ে পরীর বাহুতে। ছিটকে দূরে পড়ে যায় পরী। আরেকজন এসে লাঠি চালালো পরীর গায়ে। পরী চোখ বন্ধ করে নিল, কিন্তু আঘাত অনুভব করতে না পেরে চোখ মেলে তাকালো। সায়ের তার লাঠি দ্বারা শত্রুর লাঠি আটকে দিয়েছে। সে পরীকে উদ্দেশ্য করে বলে, উঠে দাঁড়ান, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। পরী উঠে দাঁড়ালো আবার। ওরা দুজন মিলে সবকটাকে কুপোকাত করে দিল, কিন্তু সমস্যা আবার হলো। ওরা দূর থেকে দেখতে পেল এবার পুরো বাহিনী আক্রমণ করতে চলেছে। ওদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। সায়ের সবাইকে বলল, বাঁচতে চাইলে দৌড়ান সবাই, আমার সাথে আসুন। সাথে সাথে সবাই দৌড় দিল। রাস্তা দিয়ে গেল নুরনগরে পৌঁছাতে সময় লাগবে, তাই ধান ক্ষেতের আইল বরাবর ওরা নেমে পড়ে। পেছনে তাকানোর সময় নেই। গাড়িওয়ালা চাচা দৌড়াতে দৌড়াতে বলল, আমার গরু দুইটা ফালাই আইছি, অহন আমার কি হইব? শেফালি বলল, নিচে বাঁচলে বাপের নাম, ভাগো তাড়াতাড়ি। জুম্মান হাঁপাতে হাঁপাতে বলে, বাইচা ফিরলে আব্বাই গরু কিনা দিব তোমারে, অহন পালাও। শত্রুরাও ওদের পিছন পিছন দৌড়াচ্ছে, কিন্তু পরীরা তাদের থেকে অনেক এগিয়ে, তাই ওদের ধরতে পারছে না। কিছুক্ষণ পর কুসুম বলে উঠল, পরী আপা আর পারি না, আমার কষ্ট হইতেছে। মনে কর তোরে সুখান পাগলা ধাওয়া দিছে, এখন দৌড়া। পরীর কথায় কুসুমের শক্তি যেন বেড়ে গেল। পরনের কাপড় একটু তুলে ধরে দিল দৌড়। সায়েরকে পিছনে ফেলে সে এগিয়ে গেল। এই বিপদের মধ্যে থেকেও সবাই হেসে উঠল। সবাই আরও কিছুক্ষণ দৌড়ে পরবর্তী একটি গ্রামে ঢুকলো, কিন্তু ওদের পা আর চলছেই না, কোনো রকমে এগিয়ে চলছে। তবে এই গ্রাম পেরোলেই নুরনগর, তবুও ওদের পা চলছে না, মনে হচ্ছে শত্রুর হাতে এবার ধরা দিতেই হবে। কিন্তু তখনই আফতাবের লোকেরা এসে হাজির। লাঠিসোঁটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল। সায়ের যেন হাঁফ ছেড়ে বাঁচল। এবার সবাই দৌড় থামিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। নুরনগরের গণ্ডি পেরোতেই পরীর রাস্তার ধারে বসে পড়ল। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পরীর দেখা দেখি সবাই বসে পড়ল। অনেক দৌড়েছে আজ, আর হাঁটার শক্তি নেই ওর। বন্যা যেতে না যেতেই শুরু হয়ে গেছে মারামারি, এসব ভালো লাগে না পরীর। এর আগেও সে শুনেছে আফতাবকে কেউ মারার চেষ্টা করেছে, কিন্তু তাতেও মাথা ঘামায়নি। এখন নিজেই দেখতে পেল সব। তবে কে বা কারা ওদের উপর আক্রমণ করলো সেটাই বুঝতে পারছে না পরী। আক্রমণ করার কারণই কি হতে পারে? পরী সায়েরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এবার তো বলুন ওরা কেন আমাদের তাড়া করলো?